শনিবারেও কাজের কোনো অন্ত নেই। কর্পোরেট জগতে এই এক মুশকিল, সব সময় যেন প্রতিযোগিতার ইঁদুর দৌড় চলছে। কোনো মতে ম্যানেজ করে অফিস থেকে বেরিয়ে হাত ঘড়িটার দিকে তাকায় অমিত। না, সময় ঠিকঠাকই আছে, 4:30 বাজে এখন। সল্টলেক থেকে 6টার মধ্যে ও বাড়িতে পৌঁছে যাওয়া যাবে, যতই রাস্তাঘাটে জ্যাম থাকুক না কেন। সবেমাত্র একটা ট্যাক্সিতে উঠে বসেছে, সাথে সাথেই মায়ের ফোন। এদিক থেকে ফোনটা ধরতেই ভেসে আসে মা সুপর্ণা দেবীর উদ্বিগ্ন সুর। কিরে অমিত, বেরিয়েছিস তো অফিস থেকে? দেখিস বাবা, দেরি করিস না যেন। আমি কিন্তু ওদের ফোনে বলে দিয়েছি যে আমরা পাক্কা 6টার মধ্যে পৌঁছবো ওখানে তোকে নিয়ে। সেই বুঝে আসিস কিন্তু। হ্যাঁ জানি মা, অফিস থেকে বেরিয়ে ক্যাব ধরে নিয়েছি আমি। তুমি আর বাবা ঠিক সময় পাটুলির মোড়ে দাঁড়িয়ে থেকো, আমি ওখান থেকেই তোমাকে পিক আপ করে নেব। ছেলের কথায় আশ্বস্ত হয়ে ফোনটা রেখে দেন সুপর্ণা দেবী। ওনার হয়েছে এই এক সমস্যা, ছেলের জন্য পাত্রী খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলেন। এদিকে অমিত এমনই ছেলে, কাউকে এতদিনে নিজে পছন্দ তো করতেই পারল না, উল্টে ওর অনেক হ্যাপা। অমিত নিজে সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেছে, সেই শিক্ষা দীক্ষা আদলে নিজেকে গড়ে তুলেছে ছোটবেলা থেকেই। বিশেষ করে রবীন্দ্রনাথের গান কবিতা অমিতকে আকর্ষণ করে। ওদের বন্ধুদের একটা নিজস্ব গানের দলও আছে। কাজের ফাঁকে ফাঁকে সেখানে ওরা গান বাজনা নিয়ে চর্চা করে যখনই সময় পায়। সেই রকম একজনকেই জীবনসঙ্গিনী চাইছে অমিত, যে এই দিকটা বুঝবে। কিন্তু আজ পর্যন্ত সেরকম কাউকে পাওয়া গেল না। যা দেখেছে তাতে চক্ষু চড়ক গাছ হবার জোগাড়। ঘটক বা চেনা পরিচিতের মাধ্যমে যে কয়েক জায়গায় আজ পর্যন্ত পাত্রী দেখতে গেছে, তারা ওই গলা ফুলিয়ে হয় আবৃত্তি শুরু করেছে, নতুবা হারমোনিয়াম নিয়ে গান গাইতে বসেছে। দুই এক কলি শোনার পর আর শোনার ইচ্ছে হয়নি অমিতের। বিয়ের বাজারে অবশ্য সব ঘটকই বলে তাদের এনে দেওয়া পাত্রী সেরা পাত্রী। কাহাতো কার এই উটকো ঝামেলা ভালো লাগে। মাঝে মধ্যে অমিতের মনে হয় এর থেকে ব্যাচেলার লাইফ অনেক ভালো। কিন্তু ওর মাতৃদেবী নাছোড়বান্দা, ওর মতো বাউন্ডুলে ছেলের বিয়ে না দিয়ে তিনি পৃথিবী ছাড়বেন না, এটা অমিতের কাছে ওর মায়ের দৃঢ় অঙ্গীকার। তাই এবারের গন্তব্য সোনারপুর। ওখানে নাকি একটি মেয়ের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে নাকি এসব গুণ আছে যা অমিতের পছন্দ। ওর মার দুঃসম্পর্কে রাঙাবতী সম্বন্ধ ঠিক করেছেন। পাত্রীর বাড়ি যথাসময়ে উপস্থিত হলেন ওনারা। উপরি আয়োজন তো ঠিকঠাকই আছে, কিন্তু যে কারণে আসা তিনি অর্থাৎ পাত্রীকই। শোনা গেল পাত্রী লাবণ্যর অফিস থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেছে, তাই যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি হয়ে আসছে। যাক বাবা, মনে মনে একটু নিশ্চিন্ত বোধ করে অমিত। অন্তত সেই প্রচণ্ডভাবে চড়া মেকআপের চাকচিক্যটা থাকবে না। অমিতের কাছে অন্তরের রূপটাই সব। কেন যে বিয়ের জন্য পাত্রীপক্ষরা নিজেকে অত সাজিয়ে গুছিয়ে পাত্রপক্ষের সামনে উপস্থাপনা করতে চায়? সমাজের এসব প্রচলিত প্রথা কবে যে ভাঙবে কে জানে। এই সব ভাবনার মধ্যেই লাবণ্য মানে পাত্রীর প্রবেশ ঘটল। কিন্তু এ কাকে দেখছে অমিত ওর চোখের সামনে? এ তো সেই মিস চিংড়ি ঘাটা। রাগে চোয়ালটা কঠিন হয়ে ওঠে অমিতের। মেয়েটি বলে, আরে আপনি এখানে? অমিত সামান্য ঢোক গিলে বলে, হ্যাঁ সেটাই বলছিলাম, আপনি এখানে? ওদের হাবভাব দেখে বাড়ির বড়রা জিজ্ঞাসা করেন, কী রে, দুজন দুজনকে চিনিস নাকি আগে থেকে? অমিত মনে মনে ভাবে, চেনে না মানে? হাড়ে হাড়ে চেনে ও এই তরুণীকে। ওর মনে পড়ে যায় গত বছরের সেই ঘটনা। একটা বৃষ্টির দিনে অফিস থেকে ফিরছিল অমিত। কলকাতার পাবলিক বাসে এমনিই যা ভিড়, তার উপর আবার বৃষ্টি, সব মিলিয়ে চিড়েচ্যাপ্টা অবস্থা। ঠিকমতো দাঁড়াতে পারছে না পর্যন্ত। এই অবস্থায় ড্রাইভার বাবা যেমন মারলেন এক আইসা ব্রেক, হুমড়ি খেয়ে এ ওর ঘাড়ে। ব্যাস অমনি ধেয়ে এলো বাক্যবান। অমিত যতই সরি বলে, কিন্তু এই মেয়েটি শুনবে না। উফ, আচ্ছা নাছোড়বান্দা টেটিয়া মেয়ে তো। চিংড়ি কাটার মোড়ের ঘটনাটা বললে পরে অমিতের বন্ধুরা পরে মজা করে ওর নাম দিয়েছিল মিস চিংড়িঘাটা। এ হেন জাদরেল মেয়ে ওর বউ হবে? শেষ পর্যন্ত কিনা এর সাথে বিয়ের কথা। নিজেকে সামলে অমিত মনে মনে ঠিক করে নেয় যাতে প্রশ্নোত্তর পর্বে লাবণ্যকে ভালো মতো ঘোল খাইয়ে দিতে পারে। সবাই বলে, যা তোরা একটু আলাদা কথা বলে নে, দুজন দুজনকে চেনা জানাটা খুব দরকার। ব্যাস এইবার বাগে পাওয়া গেছে মিস চিংড়িঘাটা থুরি লাবণ্যকে। ছাদে চলে আসে দুজনে। অমিত জিজ্ঞাসা করে, আপনার নাম তো লাবণ্য, তা আপনি রবীন্দ্রনাথের কোন সৃষ্টির চরিত্র আপনি জানেন কি? আসলে এই রবি ঠাকুর আমার খুব প্রিয় চরিত্র, তাই আপনার নামটা জেনে একটু জিজ্ঞাসা করলাম, এই আর কি।
লাবণ্য প্রথমে একটু চুপচাপ থাকে, আর ভিতরে ভিতরে খুশি হয় অমিত। উফ, আচ্ছা জব্দ হবে এবার লাবণ্য দেবী। ওকে এমন সময় অবাক করে দিয়ে লাবণ্য বলতে শুরু করে, দেখুন, মানসিকতার দিক থেকে বলতে গেলে এভাবে বিয়ের জন্য ইন্টারভিউ দেওয়া আমার ঠিক পছন্দ না। একটা মেয়েকে বিয়ের জন্য নিজেকে সাজিয়ে গুছিয়ে এত কিছু প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে যাওয়াটা খুবই বিরক্তকর। প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান আছে, আর মেয়েদেরও সেটা থাকা দরকার বলে আমি মনে করি। আসলে আমার আগে জানা ছিল না আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে। এর আগে কয়েকজন পাত্রপক্ষ আমার সোজাসাপটা কথা শুনে বিয়ের কথা মুলতবি রেখে কেটে পড়েছেন কিনা, তাই এবার আর আমাকে কিছু জানানো হয়নি। একেবারে অফিস থেকে বাড়ি ফিরে জানতে পারলাম। তাই আমার মা বাবার অপমান হোক আমি চাই না। ওনাদের কথা আপনারা আজ এসেছেন। অমিতের এবার চক্ষু চড়ক গাছে। তবে কি লাবণ্য অন্য কাউকে ভালোবাসে? এসব বলে ভাগিয়ে দিতে চাইছে? অমিত কিছু একটা বলতে যায় ওকে, কিন্তু অমিতকে থামিয়ে দিয়ে লাবণ্য আবার বলে, দেখুন অমিতবাবু, আজ আপনি আমাদের অতিথি, তাই আপনারও কোনো আত্মমর্যাদার হানি হোক আমি চাই না। আপনি রবি ঠাকুরের কথা জানতে চাইছিলেন, তাই না? তবে বলি, রবি ঠাকুর আমার প্রাণের ঠাকুর। আমার ঠাকুরদা শান্তিনিকেতনে পড়াতেন। রাবীন্দ্রিক আদর্শেই দীক্ষিত ছিলেন আমার ঠাকুরদা। রবি ঠাকুরের লেখা শেষের কবিতা ওনার খুব প্রিয় ছিল, তাই আমার নাম রেখেছিলেন লাবণ্য। আর আমিও চাই আমার জীবনে সেই লাবণ্যের নির্যাসটা উপভোগ করতে। তাই খুব সকালে উঠে যেমন গাইতে পারি, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, তেমনি ঘনঘোর বর্ষাতে মন মোর মেঘেরও সঙ্গী। আবার খুব মন খারাপ করলে রাত্রে ঘরের সব আলো নিভিয়ে যে রাতে মোর দুয়ারগুলি। আসলে কি বলুন তো, জীবনে মননে প্রকৃতিতে রবি ঠাকুর মিশে আছেন। তাই শুধু বিশেষ দিনে নয়, প্রতিদিন যেমন রবি উদিত হয়, ঠিক তেমনি রবি ঠাকুরের উপস্থিতিও প্রতিদিন প্রতি মুহূর্তে। মন্ত্রমুগ্ধের মতো ওর কথাগুলো শুনছিল অমিত। বলে কি মেয়েটা, এত সহজ করে রবি ঠাকুরকে বুঝিয়ে দেওয়া এত সাধারণ কাজ নয়। কি ভাবছেন এত? না বোঝার মতো কিছু বললাম কি? দুশ্চিন্তায় পড়ে গেলেন আপনি দেখছি। লাবণ্যের কথায় হুঁশ ফেরে অমিতের। লাবণ্য আবারও বলে, দুঃখিত সেদিনকার ঘটনার জন্য, ক্ষমা করবেন, অতটা রিয়াক্ট করা বোধহয় উচিত হয়নি আমার। আস্তে আস্তে অমিত বলে, চলুন যাওয়া যাক নিচে, সবাই অপেক্ষা করছে। নীরবতা ভেঙে অমিত বলে, সেদিনকার ঘটনার জন্য আমিও লজ্জিত। পারলে নিজ গুণে মাপ করবেন। আর অনুরোধ, মান অভিমানগুলো মিটিয়ে নেবার সুযোগটা কি পাওয়া যাবে ম্যাডাম? মুচকি হাসে লাবণ্য। ওদের দুজনের হাবভাবটাই বলে দিচ্ছিল অভিমানের মেঘ কেটে গেছে, এখন শুধু ভালোবাসার বৃষ্টি নামার অপেক্ষা। ফেরার পথে গাড়িতে অমিতের মুখে নীরব হাসিটা দেখেই ওর মা সুপর্ণা দেবী বুঝে গিয়েছিলেন ছেলের পাত্রী পছন্দ। মোবাইলটা স্পর্শ করে অমিত। আঙুলের হালকা ছোঁয়াতে ভেসে ওঠে রবি ঠাকুরের একটি গানের কয়েক কলি। ভালোবেসে সখী নির্ভীত যতনে আমার নামটি লিখো তোমারও মনের মন্দিরে। সামনের বৈশাখে কবি প্রণামের অনুষ্ঠানে কিন্তু একই সাথে গান গাইব দুজনে। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম লাবণ্য, এই বলে সিটে গা এলিয়ে দেয়। কিছুক্ষণ পর মোবাইলে সুরেলা বার্তা আসার শব্দে চোখ মেলে অমিত। লাবণ্য লিখে পাঠিয়েছে, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। যাক, নিশ্চিন্ত। অবশেষে অমিত লাবণ্যর বিয়ের ফুলটা ফুটল তাহলে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।